ক্লোজ ফর ওপেন ডিসকাশন। আপনাদের মনে যত কোশ্চেন আছে চুল নিয়ে আপনারা এখন আমাদের করতে পারেন। পিছনে ইন্টারনেটে একটু দয়া করে চুপ করো, তাহলে আমাদের মনে করবো ডিসকাশনটা অনেক ফ্রুটফুল হবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমাদের মধ্যে অনেকের অনেক কোশ্চেন থাকে আমাদের করো, আজকে সেই সুযোগ। আশা করি সবার মনের কোশ্চেন গুলো আমাদের করো চুল নিয়ে, কারণ এটা আমাদের খুব একটা কমন প্রবলেম। থ্যাংক ইউ রনিলা, এই রঙিন পর্দার মধ্যে সুন্দর প্রেজেন্টেশনের জন্য। খুব কমন প্রশ্ন, আমার সামনে পিছনে অনেকে আমরা বসা, সামনে মানে ফ্রন্টাল এরিয়া আর এই আমি তো উদাহরণ এই সমস্ত জায়গা থেকে ফল হওয়ার স্পেসিফিক কারণ কি? আরো তো অনেক জায়গা আছে। Thank you, sir. Thank you, sir. Sir, frontal hair এবং vertex এর যে হেয়ার ফলিকুলার রিসেপ্টর আছে সেটা বেশি সেনসিটিভ জেনেটিক্যালি। স্যার এটা আমরা কিন্তু বলেও দিয়েছি অলরেডি যে জেনেটিক্যাল সেনসিটিভিটি, জেনেটিক্যালি বেশি সেনসিটিভ টু ডাইহাইড্রোটেস্টোস্টেরন, এবং এখানে 5 আলফা রিডাকটেজ ইনহিবিটরটা বেশি কাজ করে এই হেয়ার ফলিকলগুলোতে। এর জন্য এখান থেকে হেয়ার ফলটা বেশি হয়। এই 5 আলফা রিডাকটেজ ইনহিবিটর, 5 আলফা রিডাকটেজ যে এনজাইমটা আছে এটা টেস্টোস্টেরনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট করে, এবং এটাই হচ্ছে অ্যালোপেশিয়ার মেইন কারণ। এর জন্য এই এরিয়াটা ইনভলভ হয় বেশি। অক্সিপিটাল রিজনে স্যার কম হয়, এটা জেনেটিক্যালি রেজিস্ট্যান্ট টু 5 আলফা রিডাকটেজ। Androgenetic alopecia. থ্যাংক ইউ ডক্টর সাদিয়া রুবানা নীলা ম্যাডামকে খুব কমন এবং হচ্ছে সুন্দর একটা টপিক প্রেজেন্ট করার জন্য। আমি ডক্টর নাজমুন নাহার, মেডিকেল অফিসার, ক্লিনিক্যাল প্যাথোলজি। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে প্রিভেনশনের মধ্যে যে বিষয়গুলো দেখলাম, এখানে অয়েলের কোনো রোল আছে কিনা? যেমন আমাদের মধ্যে খুব প্রচলিত যে তেল দিলে চুল পড়বে না, চুল ঘন হবে, এবং সবচেয়ে বড় এখন যেটা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে খুব দেখি যে হার্বাল এক্সট্রাক্টের বিভিন্ন অয়েল, 17-18 রকমের হার্বাল দিয়ে তারা বলতেছে যে এটা দিলে চুল খুব ভালো থাকবে, পড়বে না। এই যে কোনো রোল আছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর নাজমুন। এখানে যেটা রোল হচ্ছে যে হার্বাল অয়েল বা বাকি যে অয়েলগুলো বলছে সেখানে কোনো নিউট্রিশনাল এলিমেন্ট আছে কিনা যেটা লোকালি অ্যাবজর্ব হবে, কারণ এখানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদি থেকে থাকে তাহলে সেটা কাজ করবে, আর যদি না থেকে থাকে তাহলে অয়েল আমরা বরঞ্চ না করে দিই। আমরা বলি অয়েল কম ইউজ করতে, কারণ অয়েলটা কি করে ওখানে সিবাসিয়াস গ্ল্যান্ডগুলোর যে সিক্রেশন হয় সেই জায়গাগুলোকে আরো ব্লক করে সেখানে এরিয়াটাকে আনহাইজেনিক করে তোলে, তখন আরো হেয়ার ফল বেশি হয়। আমরা নর্মালি হেয়ার কোট ইউজ করতে না করি। স্যার নিউট্রিশনাল কোনো রোল যেগুলো আছে এছাড়া তেমন কোনো রোল দেখি না স্যার। আচ্ছা, এটা একটা হতে পারে যে আপনারা যে বলেছেন ব্লাড সাপ্লাই ইন দ্য স্কাল, এটা অয়েল ম্যাসেজের জন্য এটা ইনক্রিজ করতে পারে, যেটা ফর দ্য নিউট্রিশন অফ দি হেয়ার হেল্প করে, এই জন্য অয়েল ম্যাসেজ করতে বলে সময়। এটা হতে পারে। থ্যাংক ইউ স্যার। সেটা হতে পারে স্যার, কিন্তু অয়েল ম্যাসেজ করে যতটুকু ব্লাড সার্কুলেশন বাড়লো পরে একটা ডিজিজ ওখানে তৈরি হয়ে তার চেয়ে বেশি ক্ষতি করে। হ্যাঁ, ডিজিজ ইজ সেপারেট। First, I like to thank Dermatology and Venereology Department for bringing out a common problem. My question is, because of this testosterone level decreases with age, for that reason the hair fall started in older people as the testosterone level decrease like that? না স্যার, স্যার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আফটার পিউবার্টি যে কোনো বয়সে স্টার্ট হতে পারে।
এটার কোনো নির্দিষ্ট এজ নাই। So testosterone converted into জি স্যার, এখানে dihydrotestosterone. হচ্ছে সেনসিটিভিটিটা বেশি, টেস্টোস্টেরন লেভেল নাও বাড়তে পারে, টেস্টোস্টেরনটা ওই স্পেসিফিক হেয়ার ফলিকলে কনভার্ট হচ্ছে বেশি ডাইহাইড্রোটেস্টোস্টেরনে। Okay. My second question is a minoxidil topical use. Can we use it systemic tablets or capsule? জি স্যার, করা যায়, কিন্তু অনেক সাইড ইফেক্ট থাকে দেখে করা হয় না, তবে অন্যান্য ডেভেলপড কান্ট্রিতে ওরা করে, ওরা মিনোক্সিডিল ইউজ করে। সোশ্যাল মিডিয়াতে minoxidil ক্যাপসুলের অ্যাডভার্টাইজমেন্ট করে স্যার, মিনোক্সিডিল ট্যাবলেট ইউজ করে স্যার ডেভেলপড কান্ট্রি। ম্যাডাম কিছু বলুন। স্যার প্রথমে হলো মিনোক্সিডিল যে বিষয়টা আসছে এটা কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে কাজ করতো। তখন দেখা গেছে অ্যান্টি হাইপারটেনসিভ এই ড্রাগটা দেওয়ার পরে সাইড ইফেক্ট হিসেবে হেয়ারের গ্রোথ হয়, এটা থেকে কিন্তু এই মিনোক্সিডিল দেওয়া শুরু করে। তাহলে মিনোক্সিডিল তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে সিস্টেমিক যদি খায় তাহলে অন্য জায়গায় তার হেয়ার গ্রোথ হতে পারে, সেজন্য আমাদের জন্য বেস্ট হলো টপিক্যাল দেওয়ার জন্য। আমরা সিস্টেমিক দেই না, এবং আমাদের দেশে সিস্টেমিক সরাসরি চুলের জন্য কোথাও বলা হয় না, এবং আমরা এটা প্র্যাকটিস করি না। আরেকটা বিষয় হলো স্যার মিনোক্সিডিলের কিছু পার্সেন্টেজ আছে, 2% 5%। তা আমাদের হলো কি ইউটিউবে সবাই আমাদের পেশেন্ট এসে জিজ্ঞেস করে ম্যাডাম মিনোক্সিডিল লাগাই, ছেলেরাও জিজ্ঞেস করে মেয়েরাও জিজ্ঞেস করে। এখন সমস্যা হলো আমরা অনেক পেশেন্ট পেয়েছি যারা ফিমেল মিনোক্সিডিল দেওয়ার পরে মুখে গম হয়ে গেছে, তার মানে তাকে পার্সেন্টেজ বুঝে দিতে হবে। এই জন্য আমি পার্সোনালি মিনোক্সিডিল ইউজ ফিমেলদের ক্ষেত্রে কম করি, কারণ যখন হেয়ার গ্রোথ হয়ে যাবে তার কিন্তু আলটিমেটলি লেজারে চলে যেতে হবে। একটা 250 বা 300 টাকা মিনোক্সিডিল ইউজ করে তাকে লাখ টাকা লেজার করতে হবে স্যার। সেজন্য সবকিছু দেওয়ার আগে অবশ্যই বিবেচনা করে পরে করতে হবে। ইউটিউব তো স্যার মার্কেটিং, তারা তো করবে। আমি একটা বলবো, আমি ক্লাস নেওয়ার সময় যে স্টুডেন্ট মাথায় ক্যাপ করবো আর কি, সামনে তাহলে ভালো মনে হতো। তো এক ছেলে সামনেই বেঞ্চে পড়তে ভালো স্টুডেন্ট, সেরকম ক্যাপ করে আছে। আমি প্রশ্ন করলাম তুমি এরকম মাথায় ক্যাপ করা কেন? স্যার আমি নেড়া করেছি, দেখে নেড়া করলে কেন? স্যার ওই চুল করে যাচ্ছে, চুল করে গেছে। চুল করে কেন? স্যার টেনশনে চুল করে। কিসের টেনশন? চুল করে যায় এটাই টেনশন। এখন ঘুরে ফিরে যাই চুল করতে কেন? টেনশনে করতে টেনশন কেন? চুল করেছে, চুল করছে তাই টেনশন। এটা একটু বলবেন এটার সাথে কি সম্পর্ক? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্ট্রেস কতটুকু আছে আরেকটা হলো যে এদের প্রশ্ন এটাই বলতে আরেকটা হলো যে ইদানিং ডক্টরদের বেতন থেকে তোমরা যারা এই নতুন আসো তারা কিন্তু এই ট্রেডিশন শুরু হয়েছে, কিন্তু তোমার দেওয়ার সময় একটু নেওয়া হবে, এটা কিন্তু ঠিক না। এটা আমরা থ্যাংক ইউ বন্ধু। থ্যাংক ইউ স্যার। খেয়াল করতেছি যে এই সমাজগুলো একটু একটা সমস্যা হচ্ছে। আমরা নেক্সট প্রেজেন্টেশন থেকে যারা করবে তাদেরকে আমি অনুরোধ করবো কোনো ধরনের থ্যাংক ইউ স্যার। স্যার স্ট্রেস যেটা মানে টেনশন করা যেটা, সেটা হচ্ছে স্ট্রেস থেকে আমরা সবাই জানি যে কর্টিসল রিলিজ হয়। স্ট্রেসের যে কর্টিসলটা রিলিজ হয় সেটা হচ্ছে আবার প্রোজেস্টেরন লেভেলটাকে ড্রপ করে দেয়। এই প্রোজেস্টেরন লেভেলের একটা রোল আছে হেয়ারের উপরে। প্রোজেস্টেরন লেভেল যখন ড্রপ করে তখন হেয়ার ফল হয়, কারণ প্রোজেস্টেরন আবার কাউন্টারঅ্যাক্ট করে ওই টেস্টোস্টেরনের অ্যাকশনটাকে। সুন্দর টুপি, সুন্দর করে বিষয়গুলো ভালো বলতে হবে। আমার বিষয় যে তুমি তো যে প্রেজেন্টেশন করলো সব লাগলো যে মাথার চুল করছে, শরীরের অন্য অংশে চুল বলে ক্যামেরা বিষয় করে না। আর দ্বিতীয়ত একটা কঠিন বিষয় তৈরি হয়।
বলে যে আমরা যে অ্যাসিডে যে অ্যালোপেশিয়া হয় ওই যে দেখলাম ট্রিটমেন্টে ডেপসনে কাজ করে হ্যাঁ ডেপসন আমাদের ডেপসন একটা অ্যান্টি ল্যাকোসিস ড্রাগ হাউ দিস ড্রাগ অ্যাক্টিং অ্যাসিড উত্তর দিতে বলে দাও অথবা আগের প্রশ্নের উত্তর দাও। থ্যাংক ইউ স্যার। স্যার প্রথম কোশ্চেনটা ও সারা শরীরে ও মাথায় শুধু পড়তেছে স্যার। যখন সারা শরীরে চুল পড়ে এটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটার আন্ডারে। অ্যালোপেশিয়া এরিয়াটার নতুন আরো দুইটা টাইপ বলা হয়। একটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা কমপ্লিট যেটা টোটালিস মানে পুরো মাথার পড়ে যাবে সেটা হচ্ছে টোটালিস। আর অ্যালোপেশিয়া এরিয়াটা ইউনিভার্সালিস মানে সারা শরীরের লোমই পড়ে যাবে। এটা অ্যালোপেশিয়া এরিয়াটারই সাব টাইপ। পেচি লস হয় কিনা শরীরের অন্য কিছু পেচি লস না স্যার তখন কমপ্লিট পড়ে যায় ইউনিভার্সালিসে সম্পূর্ণ পড়ে যাবে পড়ে গেল স্যার। এটা অ্যালোপেশিয়া এরিয়াটা টোটালিসের পরে ওটা প্রোগ্রেসিভ বলি আমরা যে প্রোগ্রেসিভ হচ্ছে ডিফিউজ সাব টাইপ। স্যার অ্যালোপেশিয়া এরিয়াটা অনেক সময় আছে সে প্রেজেন্ট করতে পারে শুধু আইব্রোতে। আচ্ছা এখন কথা হলো যদি ল্যাটারাল আইব্রো হয় তাহলে কিন্তু আমরা এটাকে বলি ম্যাডারোসিস। এটার কিন্তু কজ হলো থাইরয়েড কজ, ল্যাপ্রোসিতে হতে পারে। এই কজের কারণে আমাদের এরকম এই মানে এরিয়াটা চুলের শরীরে হতে পারে। তা আমাদের প্রথমকে আসলে ওই সিস্টেমিক কজটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা হলো স্যার আর পুরো শরীরেও স্যার চলে যায় তখন তো আমরা ইউনিভার্সালি দেবো তখন অ্যাজ এ হোল ট্রিটমেন্ট। আর আপনি একটা কোশ্চেন করছেন এটা তো ডাইহাইড্রোফলিক রিডাক্টেজের মধ্যে অনেক সময় আছে যে অপশন হিসেবে আমাদের অ্যান্ড্রোসে আছে আমরা ড্যাপসন দিতে পারি। এটা হলো চুলের জন্য না, এটা হলো ডিজিজটাকে ভালো করার জন্য আর কি। না কিন্তু অ্যাসিড হিসেবে ডেপসন ইউজ করি স্যার ট্রিটমেন্ট অপশন হিসেবে আমাদের অ্যান্ড্রোসে আছে যে এটা আমরা যদি অ্যান্টিম্যালেরিয়া সালফাসালাজিন এই ধরনের ড্রাগগুলো দেওয়া যায়, মেথোট্রেক্সও দেওয়া যায় সিস্টেমিক ড্রাগ। এটা হলো আমরা ডিজিজ যদি ভালো করতে পারি তাহলে আমাদের হেয়ারটা গ্রো হবে। এটা হলো ইনডাইরেক্টলি কাজ, ডাইরেক্টলি কাজ করবে না স্যার। What is your experience regarding leprosy causing alopecia? স্যার ল্যাপ্রোসিস কেস সাধারণত আমাদের খুব কম পাওয়া যায়। আমরা যেগুলো পাই সেগুলো দেখা যায় আমাদের যেগুলো হলো ফেসে ইনভলভমেন্ট হয়, নোডুলার লিশন যেমন এয়ার নোডিয়ালে নোজে, এই পেশেন্টগুলোকে আমরা তখন সাধারণত ল্যাপ্রোসি হসপিটালে পাঠাই। ওই সিটি স্মিয়ার বা এই টেস্টগুলো করার পরে পজিটিভ আমরা তাদেরকে রেফার করে দিই। এই কেস আমরা একটা না দুইটা কেস আমরা কিন্তু এখানে ডায়াগনোসিস করেছি। মজার বিষয় হলো সে আমাদের ডিউ টু অ্যাসকুলেটিভ ডার্মাটাইটিসের জন্য আসছিল। তখন আমাদের সন্দেহ হয়েছে যে অ্যাসকুলেটিভ ডার্মাটাইটিস ইমপ্রুভ হচ্ছে না, তাহলে আমরা এই টেস্টটা একটু করাই। তখন ওই পেশেন্টটা ল্যাপ্রোসি ডায়াগনোসিস হয়েছে। কিন্তু হেয়ার লসটা স্যার ওইটাতে খুব যে কমন পাওয়া যায় তা না। তবে ম্যাডারোসিসটা আমরা রিসেন্ট পাচ্ছি স্যার, কারণ থাইরয়েডের প্রবলেম কিন্তু এখন আমাদের দেশে খুব মোস্ট কমন। অতএব প্রথমে আমাদের এটা চিন্তা করতে হবে স্যার। স্যার ম্যাডাম আমাদের কিন্তু হাইপোথাইরয়েডিজম সংখ্যা বেশি, হাইপারে কম। কিন্তু মজার বিষয় হলো দুইটা মেকানিজম কিন্তু একটু ডিফারেন্স। যেমন হাইপোথাইরয়েডিজমে হবে প্রলং টেলোজেন, যার ফলে আমাদের চুলটা হবে ডিফিউজ থিনিং, চিকন হবে। আর হাইপারথাইরয়েডিজমে হবে টেলোজেনটা শর্টেনিং হয়ে যাবে, তখন হবে ডিফিউজ হেয়ার লস। এটা দুই রকম। তার মানে আমাকে চুল দেখে বোঝা যেতে পারে তার হাইপো না হাইপো। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা আমরা একটা খুব কমন জিনিস মানে আমাদের বালিশ। জি ম্যাডাম। পিলোতে আমরা মাথায় ফেলে দেই, পিলোতে ঘুমাই এবং বালিশটা কিন্তু ফ্ল্যাট হয়ে যায়। সেই বালিশের কোনো রোল আছে? জি থ্যাংক ইউ ম্যাডাম, সুন্দর কোশ্চেন ম্যাডাম। আপনি সবসময় মজার কোশ্চেন করেন। যেমন হলো যে চুলের বালিশের কভারকে বলে সিল ফ্যাব্রিক দেওয়ার জন্য। কেন বলে? সিল ফ্যাব্রিকে চুলের যে ফ্র্যাকশনটা হচ্ছে সেটা কম হয় এবং চুলের শেডিংটা কম হয়। এজন্য বলে যে চুলের কভার রেগুলারলি চেঞ্জ করার জন্য এবং সিল্ক দিতে, তাহলে চুলের ফ্র্যাকশনটা কম হবে, চুলটা ভালো থাকবে। থ্যাংক ইউ। সিল্কে জি সিল্কের কভার। আমাদের দেশে বাইরের দেশে গার্মেন্টস সেল একটা ড্রেস সেল একটা ব্যাপার আছে। মানে এক বছর পর পর ওরা বাসা সব জিনিস বিক্রি করে, কিন্তু আমরা কিন্তু এই বালিশে সেই বালিশটি থাকে আমরা আজকে থেকে কিন্তু সবাই ফেলে দেবো। ঠিক আছে। আর আমাদের প্রেগনেন্সি, জি ম্যাডাম, প্রেগনেন্সিতে হেয়ার ফল হয় যখন মানে ব্রেস্ট ফিডিং ল্যাকটেটিং ফেজে, তখনও কিন্তু হেয়ার ফল হয় এবং নিরাময়ে বাচ্চা যখন আসে তখন মায়ের চুল। জি ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম। সাধারণত প্রেগনেন্সিতে চুলটা কম পড়ে ডিউ টু ইনক্রিজ অফ ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কারণে টেলোজেন যে স্টেজটা সেটা প্রলং করে।
যখন আমাদের প্রেগনেন্সি হয়ে যায়, ডেলিভারি হয়, তার 4 থেকে 5 মাস পরে র্যাপিড ফল অফ স্ট্রোজেন যখন ফল করে তখন টেলোজেন স্টেজটাও শর্ট হয়, তখন চুল পড়া শুরু করে। তখন রুগীরা বলে যখন ফু ফু মানে ফুফুকে ডাকে তখন চুল পড়ে। আসলে হলো এটা হলো ব্যাখ্যা, এটাকে আমরা বলি টেলোজেন এফ্লাভিয়া প্রেগনেন্সিতে যেটা হচ্ছে। ম্যাডাম বেশিরভাগ মানুষের পরে, এটা তো জেনেটিক্যালি অনেকের ভালো থাকে, কারো কম থাকে ম্যাডাম, তবে বেশিরভাগই এখন পরে। চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ। ধন্যবাদ ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজি। থ্যাংক ইউ স্পিকার নীলা। বলা হচ্ছে যে নিউট্রিশনাল কজের জন্য চুল পড়ে, তাই তো একটা কজ। কিন্তু আমি কোনো রিক্সাওয়ালার মাথায় গিয়ে তো চুল নাই এরকম দেখি না। তো এই জিনিসটা কেন, এটা একটু বলবেন। আরেকটা হলো যে নর্মাল তো হেয়ার ফল একটা আছে, যে রেগুলার একটা হেয়ার ফল হবে, হেয়ার রিপ্লেস হবে। তো এই ব্যালেন্স যখন চলে যায় তখনই তো এরকম সমস্যা হয়, যেটা মোহাম্মদ আলী ভাই বলছে। ঠিক আছে, এটা একটা। আর সেকেন্ড হলো আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি, রাতে শুয়ে আছে হঠাৎ করে একটা এরিয়া মানে টোটাল হেয়ার লস হয়ে গেছে। গ্রাম দেশে শুনেছি যে এটা টাকে কাটে, এরকম একটা কথা শুনেছি। এটা অ্যাকচুয়াল কজটা কি? যদিও আমার এটা বিশ্বাসে একটু ঘাটতি আছে, যে হঠাৎ করে ভূমি আছে একটা টাক এমন কি এরিয়া যে একটা এরিয়া টোটাল একদম মনে হয় যে শেপ করেই করেছে, ওখানে চুলও গজাবে না। এটাও একটা সমস্যা। এটা তবে সবশেষে আমি বলবো যে আমি বলতেছিলাম ভাইস প্রিন্সিপাল স্যারকে যে মনরেবলি মেনে নাও, তাছাড়া তো কোনো উপায় নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি স্যার, এখন যদি বলা যায় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি তো ওদের মাঝেও আছে, ওরা হয়তো আমাদের কাছে আসে না বেশি, চুল পড়তেছে। কিন্তু যেটা স্যার বললেন যে আমরা যেটা সবচেয়ে বেশি খেয়াল করি যে তার আয়রন লেভেলটা ঠিক আছে কিনা, জিঙ্ক, এগুলা যদি ডেফিসিয়েন্সি না হয় তাহলে তো হবে না। এখন সে হয়তো যে খাবারটা খাচ্ছে, যেমন ওরা বেশিরভাগ সময় কচু, কলা এই টাইপের খাবারগুলো খায়, তাহলে আয়রন সাপ্লিমেন্ট হচ্ছে তার, এর জন্য নাও আসতে পারে। এটা আমার মানে যেটা মনে হয়, যেহেতু আপনি স্যার বললেন যে গরিব যারা আছে তাদের ক্ষেত্রে। আর স্যার যেটা বললেন যে পোকা, যে টাকে খাওয়া, এটা স্যার সত্যি। এটা স্যার হচ্ছে আমেরিকার কোনো একটা অঞ্চলে, সেটা সম্ভবত পার্বত্য একটা অঞ্চল, সেখানে একটা পোকা আছে, সেটা রাতের বেলা ওই এরিয়াটাতে চুলটা ওই জায়গাটাতে খেয়ে ফেলে, এবং ওই পোকাটার নামটা সরি আমি স্যার ভুলে গেছি এখন। ওই এরিয়াটাতেই শুধু চুলটা কেটে ফেলে এবং ওই এরিয়াটা মিমিক করে অ্যালোপেশিয়া এরিয়াটাকে, ওইটা একটা পোকা ওই জায়গাটাকে চুলটা কেটে ফেলে। কিন্তু এখন স্যার আমাদের দেশে যেটা অ্যালোপেশিয়া এরিয়াটা, এটা কিন্তু অটোইমিউন ডিজিজ। এটা কিন্তু প্রথম লাইনটাই বলছে সাডেন ওয়ানসেট, মানে হঠাৎ করেই হবে, রোগী হঠাৎ করে দেখবে সকালবেলা চুল নাই, তখন তারা বলে তারা পোকা খেয়ে ফেলছে। কিন্তু স্যার এটা হলো অটোইমিউন ডিজিজ, এটাকেই অ্যালোপেশিয়া এরিয়াটা বলে। এটা তো আর সবাই ব্যাখ্যা জানে না, এটা কোনো পোকা খায় না স্যার, এটা বলে যে সাডেন ওয়ানসেট এভাবে আসবে। জি স্যার। Thank you very much to the Department of Dermatology for picking up a very common subject for discussion, and definitely এটা সবারই এটা নিয়ে আগ্রহ আছে, যেটা আমরা শুনলাম। কিন্তু আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আপনারা এটা জানেন, তবু আমাদের দেশে নতুন আসলেও প্রিসিশন মেডিসিনটা more important for diagnosis as well as treatment. সেটা কি? যেমন মোহাম্মদ আলীর চুল পড়ে যাওয়া, অথবা মোর্শেদের চুল পড়ে যাওয়া, অথবা আমার চুল পড়ে যাওয়া একই কারণে না, এটা বিভিন্ন কারণে হচ্ছে। সেই জন্য এখন ওয়ার্ল্ড ওয়াইড যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিসিশন মেডিসিন। তার মানে কি, আমি 3টা জিনিস এখানে দেখব, জেনেটিক স্টাডি করব, এনভায়রনমেন্টাল স্টাডি করব, লাইফস্টাইল স্টাডি করে আমি দেখব যে কোনো জেনেটিক প্রিডিসপোজিশন আছে কিনা, লাইফস্টাইলের উপর কোনো এই প্রভাব আছে কিনা, অথবা এনভায়রনমেন্ট এটাকে করতেছে কিনা। আমি প্রিসাইজলি এটাকে ডায়াগনোসিস করে ওর জন্য একটা আলাদা ওষুধ, আমার জন্য একটা আলাদা ওষুধ, ওর জন্য একটা আলাদা ওষুধ। আগে আমরা যেটা করতাম যে না অনেকগুলো ভিটামিন একসঙ্গে দিয়ে দিলাম, বায়োটিন দিলাম ইত্যাদি, এখন তা না।
এখন যেটা করা হচ্ছে, আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এটার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট খুলছে। 3-4 সপ্তাহ আগে এটার উদ্বোধন হয়েছে এবং এটা দিয়েই শুরু করছে ইউকের সঙ্গে কোলাবোরেশনে। অর্থাৎ জেনেটিক স্টাডি না করে, তার লাইফস্টাইল না দেখে, এনভায়রনমেন্টাল স্টাডি না করে এখন আর কোনো ড্রাগ দেওয়া যাবে না বা যেতে বারণ করতেছে। যার জন্য মোর স্পেসিফিক্যালি আমরা ডায়াগনোসিস করে ছোট্ট একটু ওষুধ দিয়ে যাতে ভালো করতে পারি। আর আমরা যদি এটা করতে পারি তাহলে এই যে ড্রাগ রেজিস্ট্যান্স এবং যা খুশি তাই খাওয়া, এটারও দরকার নেই, এটা দরকার পড়বে না। সুতরাং আমি মনে করি যে এই সময়টা আমাদেরও আসছে। আর এইটা যদি আমরা জানতে চাই, শিখতে চাই, তাহলে পরে আমাদের মলিকুলার লেভেলে পড়তে হবে, মলিকুলার লেভেলে জানতে হবে, মলিকুলার লেভেলে ডায়াগনোসিস করতে হবে। সুতরাং সবকিছুর সঙ্গে যে তালগোল পাকায় ফেলবো একটা দিয়ে দিলাম, হলিস্টিক অ্যাপ্রোচ বলে যেটা ছিল, যেমন পিআইডি হলো এমন একটা ড্রাগ দাও যাতে 3-4টা ডিজিজকে সে কভার করে। এখন সেটা বলতেছে না, ইট শুড নট, তুমি মেক ইট ভেরি স্পেসিফিক করো, তারপর সেটা দাও। সুতরাং আমরা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে যাচ্ছি যে আমাদেরকে আরো বেশি করে ভাবতে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে, মোর প্রিসাইসলি ডায়াগনোসিস করে সুন্দর করে ওই একটাই ওষুধ দিতে হবে, 14টা ওষুধ। এখন রোগীরা আগে কিন্তু বলতো না, এখন অ্যান্টিবায়োটিক দিলে তারা অনেক রোগী রাগ করে, কোথায় ইনফেকশন হয়েছে যে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন। সুতরাং দিন আসতেছে না জেনে আর কিছু করার সুযোগ থাকবে না। সুতরাং তোমাকে, আমাকে, আমাদের সবাইকে আপডেটেড হতে হবে। আজকের যে অবস্থান থেকে আমরা জানলাম যে চুল পড়ে যাওয়ার যেরকম বহু কারণ আছে, এটা ম্যানেজমেন্টও নানান ধরনের আছে, কিন্তু মেক ইট মোর স্পেসিফিক। আমরা জেনেটিক স্টাডি করি না, এই যে শুরু হলো গত মাস থেকে 3-4 সপ্তাহ আগের থেকে, এখন এইটা এভার কেয়ারও শুরু করতেছে, স্কয়ারও শুরু করতেছে, যে প্রিসিশন মেডিসিন। আমরা হয়তো শুনে থাকবো, কিন্তু আমি বলবো আজকে তোমরা এটা একটু পড়ে নিও। প্রিসিশন মেডিসিন নিয়ে অনেক কাজ হচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটাকে খুব পছন্দ করতেছে, মেক মোর স্পেসিফিক টু বি ট্রিটেড। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ডার্মাটোলজিকে। আমার আরো কিছু ছোট ছোট কোশ্চেন আছে, উত্তর মনে হয় কোশ্চেনটি ছোট হবে। মানে হেয়ার ডাই, চুলের কলপ ব্যবহার করার সাথে চুল পড়ার কোনো সম্পর্ক আছে কিনা? কারণ এই কাজটা আমি করে থাকছি, আমার যতদিন মনে পড়ে স্কুল লাইফ থেকেই। আর দ্বিতীয়টা হলো হেয়ার ড্রায়ার, অর্থাৎ চুল শুকানোর মেশিন দিয়ে চুল শুকানো, এটার কোনো প্রভাব আছে কিনা? এই দুটো কাজে আমি করি, এটার উপরে কি আমার এই ইফেক্ট কিনা? প্রথমে হলো যে আমরা হেয়ার ড্রাই যে ইউজ করা হয় সেটা কিন্তু চুলের উপরে একটা প্রেসার পড়ে এবং হেয়ার শেপটাকে ফ্র্যাকচার করে ফেলে। তো সেজন্য আমরা হেয়ার ড্রাই ইউজ করতে নিষেধ করি। প্লাস হেয়ার ড্রাইয়ের কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে, যেমন এটা থেকে কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে। আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর হলো যে একটা পেশেন্ট হেয়ার ড্রাই ব্যবহার করার পরে তার যে ইনফেকশন হয়েছিল, তার দাড়িতে পোকা হয়ে গেছিল। আমরা এখানে কেবিনে ভর্তি করছিলাম, মানে এত ভয়ঙ্কর চিত্র আর আমি দেখি না। এখন আমি পেশেন্টকে আগে এটা বলি, আপনি চুলে রং করবেন না, ওই পরিস্থিতিতে যাবেন। এখন সৌন্দর্য একটা বিষয় থাকে, তো সেটা খুব সাবধান। আর 2 নম্বর স্যার আপনার কোশ্চেন হলো হেয়ার ডাই। হেয়ার ডাইও কিন্তু রেগুলারলি ইউজ করলে চুল পড়বে, চুলের গোড়া নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা কিন্তু লাস্টে বলছি প্রিভেনশনেবল রাশ, মানে কঠিন কোনো কিছু চুলের উপর দেওয়া যাবে না, তাকে সফটলি হ্যান্ডেল করতে হবে। কারণ তাকে সফটলি হ্যান্ডেল করলে সে লম্বা সময় থাকবে। আরেকটা বিষয় আমাকে বলতে হবে যে বয়সের সাথে সাথে সবকিছুই হারাবে, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সবই ক্ষণস্থায়ী। সেজন্য আমাকে চুল হারাবে, প্রতিদিন আমাদের 100 থেকে 150টা চুল পড়ে, কিন্তু আমরা কখন সচেতন হব? যখন 150-র উপরে পড়বে। যখন আমার 70টা পড়বে তখন আমরা এটা নিয়ে চিন্তিত হব না। আর স্যার বলছে না যে স্ট্রেসে চুল পড়ে যাচ্ছে, ওই যে পেশেন্ট 70-100টা চুল পড়ে, এটার স্ট্রেসে তার কর্টিসল লেভেল বেড়ে যায়, তখন তার চুল পড়া শুরু হয়। আরেকটা হলো আমাদের এই জেনারেশনে মানুষ দিনের বেলা ঘুমায়, রাতের বেলা জাগা থাকে, যার ফলে স্লিপ, এই স্লিপ খুব ইম্পর্টেন্ট।
আর নিউট্রিশনাল সাপ্লিমেন্টের ক্ষেত্রে এখন ফাস্ট ফুড খায়, যার ফলে তারা শাকসবজি খায় না, এই ডেফিসিয়েন্সিটা হচ্ছে। আর প্রথম হলো, আর তারা তাদের একটা শব্দ আছে স্টুডেন্টদের, প্যারা, তারা সবসময় প্যারাতেই থাকে, প্যারার সাথে সাথে তাদের চুল চলে যাচ্ছে। তা আমাদের উপরওয়ালা বলছি দিনের বেলা কাজ করবা, রাতে ঘুমাবা। যারা এই লাইফস্টাইল থাকবে অবশ্যই জীবন তার বদলাইতে হবে, তাহলে শুধু চুল কেন সবকিছুই আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, আগে সৌন্দর্য থাকবে না। যার ফলে এখন আমরা প্রায় যে 6 7 পড়ে বাচ্চা, সেই বাচ্চা চুল পড়ে যাচ্ছে, প্রিমেচুর গ্রেইং অফ হেয়ার, চুল পেকে যাচ্ছে। যার 30-40 বছরে চুল পাকার কথা, তার যদি 6 7 পড়ে 10-12 বছরে, সেই বাচ্চা ট্রিটমেন্ট দিয়ে কতটুকু ভালো করা যাবে, কারণ তার আর্লি মেলানিন সিক্রেশন হচ্ছে, মেলানোসাইটটা কমে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। মূল কথা হলো আমাদের নেচারের কাছে যেতে হবে, নেচারের মধ্যেই থাকতে হবে, এবং আমাদের ধর্মীয় যার যার জায়গা, সেই জায়গাতেই অবস্থান করলে আমরা আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ নীলা, ডিপার্টমেন্ট অফ স্কিন অ্যান্ড বিউটি। আমরা 4 ভাই। তো আমার বড় ভাই কিছুদিন পর চুল ফেলে দিত। আলটিমেটলি দেখা গেল আমাদের 4 ভাইয়ের ভিতরেই চুল পড়ে গেছে। যে ভাই চুল বারে বারে ফেলে দিত, তার কিন্তু এখনো অল্প অল্প আছে। এটার কোনো রোল আছে কিনা, আর এই বয়সে আমার কিছু করার আছে কিনা, হচ্ছে যে কনফিডেন্স লেভেলের কথা যেটা বলেছেন আপনি, সেটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হলো যে ধন্যবাদ। আপনাদের ভাইদের যে চুল পড়ছে এটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড। আর 2 নম্বর কোশ্চেন হলো, উপরওয়ালা বলেছে জন্মের সময় যে কয়েকটা হেয়ার ফলিকল নিবে তার একটা বেশি হেয়ার ফল হবে না, অর্থাৎ যতই আমরা চুল ফলাই, যতই ঘষাঘষি করি, লাভ হবে না। যার ফলে বলে বাচ্চাদের বারবার চুল ফলাচ্ছে, চুল মোটা হচ্ছে, এরকম বিষয় না। হেয়ার ফল একদম ফিক্সড, এটা পারবে না। আর আপনাদের 3 জনের মধ্যে সে হয়তো একটু লাকি, যার ফলে তার হেয়ার ফল বেশি, তার হয় না। 2 নম্বর হলো হেয়ার ট্রান্সপ্লান্ট, একটা বিষয় আছে। আপনি যদি চান হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন। এই হেয়ার ট্রান্সপ্লান্ট হলো একটা অপশন, কিন্তু এটাও যে একদম পার্মানেন্ট হবে তা না, কারণ এটা আপনার অসিপিটাল রিজনে যদি হেয়ার থাকে তাহলে এটা ট্রান্সপ্লান্ট করা। আরেকটা অপশন হলো বডি হেয়ার, অনেক সময় বডি হেয়ার থেকে নেওয়া হয়। এখন আপনি যদি খরচ করতে চান করতে পারেন। না স্যার, 40 করে পিআরপির কোনো রোল নাই, 40 করে পিআরপি করলে কোনো লাভ হবে না, এটা আমরা বলে দিই। আর কনফিডেন্স হলো যে আমরা সবসময় আমার পেশেন্টকে বলি স্যার আবুল হায়াতকে দেখার জন্য। আবুল হায়াত একজন কি ভালো অভিনেতা এবং সে কিন্তু ভালো ইঞ্জিনিয়ার, কিন্তু সে যদি আমার কাছে পেশেন্টরা আসে পড়াশোনা ছেড়ে দিচ্ছে স্যার, সে পড়ে না, সে স্কুলে যায় না, কলেজে যায় না, কেন? তার চুল নাই, বন্ধু বান্ধব কি বলবে? আমি বলছি ওনাকে দেখেন, উনি যদি ওই লেভেলে পৌঁছাইতে পারে ওনার কনফিডেন্টের জন্য, এবং সে একজন ভালো অভিনেতা, তাহলে আপনি যদি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হন, আপনার চুল নিয়ে কেউ চিন্তা করবে না, আপনাকে দেখেই সবাই আইডল মনে করবে। থ্যাংক ইউ স্যার, এটা হলো সাজেশন। নর্মালি হেয়ার লস 100 থেকে 150টা পারবে। জি স্যার। এই হেয়ার করার সিস্টেম আছে কিনা মেডিকেল সায়েন্স কয়টা তিন এটা বলে পুল অফ হেয়ার, অনেক সময় আছে যে চুলটা মুভ করলে কতটুকু পরে, ওইটা একটা বলে পুল টেস্ট একটা শব্দ আছে স্যার, কিন্তু এমনি ডিফিকাল্ট স্যার কাউন্ট করা। কিন্তু এখন হলো হেয়ারের উপরে আলাদা ইয়ে আছে, ট্রাইকোসিলোমিয়াজের এইগুলোর জন্য আলাদা মেশিন আছে, এবং আলাদা করে এখন ওই সেক্টরটাই আলাদা হয়ে যাচ্ছে। মানে যে হেয়ার নিয়ে কাজ করে সে স্কিন নিয়ে কাজ করে না, যে অ্যাস্থেটিক নিয়ে কাজ করে সে ক্লিনিক্যাল বা নর্মাল যে ডিজিজ সেটা নিয়ে কেউ কাজ করে না। আমাদের এখন ডার্মাটোলজি ম্যাডাম স্যার ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে সে সারাদিন ধরে হেয়ার ট্রান্সপ্লান্ট করে, মানে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আপনার 7 থেকে 8 ঘন্টা লাগে। আমরা এখানে সিবিএমসিতে 2টা কেস করেছিলাম, আর সকালবেলা মনে হয় 7টাতে বা 8:30টায় শুরু করেছি, 2টা শেষ হয়েছে, যার ছোট একটা এরিয়া, অনেক সময় লাগে এবং এটা অনেক মানে ধৈর্যের বিষয়। হ্যাঁ হ্যাঁ, ওইটুকু চুল ইয়ে হয়েছে, কিন্তু এটা রোগীরা অনেক ধৈর্য লাগে স্যার। আমি ভেজা চুল আসলে ভেজা চুল আঁচড়ানো যাবে না, চুলের গুঁড়া ম্যাডাম উল্টা ভাবে বলি, গাছের গুঁড়াকে পানি দিলে গাছের গুঁড়া টান দিলে সহজে উঠে যাবে, কিন্তু যদি পানি না থাকে শুকনো থাকে তাহলে কিন্তু টান দিলে উঠতে কষ্ট হবে। তাহলে আপনি চিন্তা করেন চুলের গুঁড়াটা হলো একটা গাছের গুঁড়ার মতো, আপনি যত ভেজা থাকবে টান দিবে উঠবে, অতএব তখন তাকে টানাটানি করা যাবে না, চুল শুকাইলে পরে টান দিবে। Thank you, Department of Dermatology. আজকে টপিকটা হচ্ছে আমি নিবাকে বলছিলাম যে হেয়ার ফল না হেয়ার রিগ্রোথ কি করে হয় সেটা আসলে টপিক উচিত ছিল, যে হেয়ার রিগ্রোথ।
আমার কোশ্চেন হচ্ছে জ্যাক ইনহিবিটরস এর এখন কি বলেন হ্যাঁ লেটেস্ট এটা হলো ইমিউনো কমপ্লেক্স ইনহিবিটর, মানে এটা তো অনেক সময় অটো ইমিউন হয়, তখন হয় কি অটো ইমিউনের যে অ্যাক্টিভিটিটা টি সেলের অ্যাক্টিভিটি বেড়ে যায়, এই জ্যাক ইনহিবিটর টি সেলের অ্যাক্টিভিটিকে কমায় এবং ইনফ্লামেশনটাকে কমায় চুলের গোড়ায়, তখন এই চুল পড়াটা কমে যায়। এটা হলো লেটেস্ট একদম জ্যাক ইনহিবিটর ইউজ করছে। আসসালামু আলাইকুম। একটু খুলে বলতে হবে। থ্যাংক ইউ। স্কিন ডিপার্টমেন্ট এটা খুব ভালো প্রেজেন্ট করে, তারপরে দীপা তো অলওয়েজ ভালো ফেস করে কোশ্চেন। আমি জানাইতে চাইছিলাম না, আমার সমস্যাটা অনেক পুরাতন। সেটা আমি যখন ছোট ছিলাম আমার চাচার সাথে খেলতে যাই, সীসা করে যায় আমার মাথায়, বেশ অনেকটা জায়গা আমার চুল এখনো নাই, যে কেন হইল না আর এটা একটু আচ্ছা, এটাকে বলে সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়া। আর হলো যে একটু দেখার সামনে আয়রন ডেফিসিয়েন্সিতে এটা প্যাথোলজিটা কি, আর বয়স তো আমরা প্রায় মধ্য বয়সে, আমি আবার কত পাবো মানে ওই লাইফস্টাইল চেঞ্জেস বা ডায়েটারি ম্যানেজমেন্ট বলা হচ্ছে, এটা আসলে স্পেসিফিক কি মানে বলা হচ্ছে, এটা লাইফস্টাইলে কি আর ডায়েটারি ম্যানেজমেন্টে কি ক্লিয়ার করে। আচ্ছা, প্রথম কথা হলো আপনার মাথায় যেটা পড়ছে সেটাতে আপনার চুলের হেয়ার ফলিকুলার ডিস্ট্রাকশন হয়ে গেছে, এটাকে বলে স্কারিং অ্যালোপেশিয়া, যার ফলে ওই জায়গায় আপনার চুল ওঠে নাই, 1 নাম্বার। 2 নাম্বার কোশ্চেন ছিল যে আপনি এখন কি লাইফস্টাইলে যাবেন, এটাই তো। আচ্ছা, সাপ্লিমেন্ট প্রথমে বলছে যে চুল পড়ার যে কারণগুলো নিউট্রিশনাল, সাথে বলছে স্পেসিফিক করার জন্য। নিউট্রিশনাল যে স্পেসিফিক, যেমন আমাদের প্রথমে হলো এখন ভিটামিন D3 কথা আসছে, আয়রনের কথা আসতেছে, ফলিক অ্যাসিডের কথা বলছে, ইনডাইরেক্টলি ভিটামিন সি, এই 3টা। হ্যাঁ, আর হলো বায়োটিন B7। এখন হলো ভিটামিন ডি কি করে, হেয়ার গ্রোথটাকে বাড়ায়। 2 নাম্বার বায়োটিন হলো ক্যারাটিন, মানে চুল হলো একটা প্রোটিন মানে ক্যারাটিন, সে এই ক্যারাটিনটাকে রিপিথেলাইজেশনে হেল্প করে। আর তারপরে হলো যে আর আয়রনের যেটা, সেটা হলো যে আমাদের চুলের মধ্যে ব্লাড সাপ্লাই বেশি লাগে, যখন আয়রন ডেফিসিয়েন্সি হয় তখন হিমোগ্লোবিন বা রক্ত চলাচলটা কম হয় হেয়ার ফলিকলে, যখন আমরা যখন আয়রন দিব চুলের হেয়ার ফলে রক্ত চলাচলটা বাড়বে, চুলের গ্রোথটা ভালো হবে। আর ডায়েটের ক্ষেত্রে হলো আপনি অবশ্যই যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে ওইটা যদি আমরা টেস্ট করে দেখি ডেফিসিয়েন্সি আছে, ওইটা সাপ্লিমেন্ট দিতে হবে 1। 2 নাম্বার বলেছি ঘুমের কথা, প্রপার টাইমে ঘুমাইতে হবে, যে কোনো টাইমে ঘুমাইলে হবে না যে আমি 8 ঘন্টা ঘুমাই সে সকাল থেকে 8 ঘন্টা না, আপনাকে প্রতিদিন একটা ফিক্সড টাইমে ঘুমাইতে হবে, ফিক্সড টাইমে উঠতে হবে, তাহলে আপনার বডি একটা, তাহলে হলো 2 নাম্বার। 3 নাম্বার আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, কারণ স্ট্রেস হইলে আপনাকে কর্টিসল লেভেল বাড়বে। আপনাকে মেডিটেশন করতে হবে, নামাজ পড়তে হবে, ধর্মীয় যে কাজ সে কাজগুলো আপনাকে করতে হবে, তাহলে আপনি রিল্যাক্স থাকতে পারবেন। আর ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম, আমার একটা কোশ্চেন আছে, অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি ম্যাম। একটা কোশ্চেন যেটা হলো যে ডার্মা রোলার, অনেকে আমরা দেখি যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যে ডার্মা রোলার ইউজ করতেছে অনেকে, যেটার সাইজও থাকে এক এক রকমের, 0.5 মিলিমিটার বা 2 মিলিমিটার, এগুলোর কোনো রোল আছে কিনা? আর ম্যাম আরেকটা কোশ্চেন, অনেকে বলে যে ফিমেলের ক্ষেত্রে বিশেষ করে যে আইব্রো যদি প্লাক করা হয় সেক্ষেত্রে আইব্রো রিগ্রোথ হয়। ম্যাম আমরা জানি যে ছেলেরা যখন শেভ করে সেই শেভের পরে যে হেয়ার ফলিকলগুলো থাকে সেগুলোর ডেনসিটিটা বাড়ে অথবা থিকনেসটা বাড়ে। ফিমেলের ক্ষেত্রে কি ম্যাম আইব্রো যদি কেউ শেভ করে সেটা কি ম্যাম কোনো রোল আছে কিনা, বা প্লাক করার পরে সেখানে কোনো রিগ্রোথ হচ্ছে কিনা, এটা নিয়ে কোনো মেকানিজম আছে কিনা ম্যাম জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম কোশ্চেনটা ছিল তোমার কি? আচ্ছা, ডার্মা রোলার হলো যখন ডিফিউজ অ্যালোপেশিয়া হয় তখন আমরা 2টা ট্রিটমেন্ট করি। এখন একটা হলো ডার্মা রোলার, 2টা হলো পিআরসি। ডার্মা রোলারটা হলো যে আপনার এটা হেয়ারের জন্য, ফেসের জন্য এক একটা মিলিমিটারের ডিফারেন্স থাকে, এটা হলো এরিয়া ওয়াইজ। তখন এই ডার্মা রোলারটা করার পরে ওখানে ব্লাড সাপ্লাই বাড়ে, আমাদের চুলের যে হেয়ার গ্রোথ গুলো আছে, যে গ্রোথ ফ্যাক্টর গুলো আছে সেগুলো স্টিমুলেশন হয়, এর মাধ্যমে আমাদের চুলের রিগ্রোথ হয়। আর আইব্রো আর বেয়ার এরিয়ার মধ্যে কিন্তু এরিয়া ওয়াইজ আমাদের কিন্তু হেয়ার অনেক টাইপের আছে, লিঙ্গুয়া হেয়ার, ভ্যালাস হেয়ার, টার্মিনাল হেয়ার। তাহলে বেয়ার এরিয়াতে সাধারণত টার্মিনাল হেয়ারের ইয়াটা বেশি, একমাত্র ওখানে মেডুলা থাকে, যার ফলে ওখানে হেয়ারটা মোটা হবে, কিন্তু আইব্রোতে হেয়ারটা অতটা মোটা হয় না। আর ওখানে রিগ্রোথের কোনো বিষয় নাই, এটা যে হরমোনাল বিষয় আছে, ওই যে টেস্টোস্টেরন বিষয়টা চলে আসবে, মেয়েদের তার ওই বিষয়টা নাই, এটা তো কম থাকে, ছেলেদের বেশি থাকে। আর আচ্ছা, আমার মনে হয় আমরা অনেক আলোচনা করেছি, এখন অ্যানাউন্সমেন্টটা করো।
স্বল্পকেশে আমাদের মানুষ সাহেবের অর্থনীতিটা ভালোই দেখা যাচ্ছিল, সুন্দরই লাগছে। তো হঠাৎ করে মনে কি উদয় হলো বুঝলাম না। Anyway, our next seminar will be organized by Department of Gynecology Unit 3 and then after Forensic Medicine. Dermatology খুব সুন্দর করে আজকে এই টপিকটা খুবই হট টপিক, সবারই কোশ্চেন করার সুযোগ আছে, খুব সুন্দর উপস্থাপন করেছে এবং সবচেয়ে বড় কথা হলো ক্রসিংস ওয়াজ ফ্যান্টাস্টিক। সো আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর নীলা তো সবসময় ভালো বলে, নীলাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের দীর্ঘদিনের সহযোগী, মেডিসিনে অনেক দিন কাজ করেছে, 7 বছর না নীলা? 9.5 বছর। 9.5 বছর। সো নীলা আমাদেরই লোক। Anyway, this is the time for the co-chairperson to say something. তারপর আমরা chairperson conclude করব। আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘ সময় এই সেমিনারে সবাই অংশগ্রহণ করার জন্য এবং সবাই উপস্থিত হয়ে আশা করি সবাই আমাদের সীমাবদ্ধতা থাকার পরেও আপনারা নিশ্চয়ই এনজয় করেছেন। এটা চুলের ব্যাপারে আমি একটা কথা বলি, যে জিনিসটা যে তেল কিন্তু চুলের খাবার না, বরং তেল দেওয়ার পরে কারো কারো অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হয়, তাতেও সমস্যা হয়। সেই জন্য চুলের খাবার না, এটা অনেক সময় হাঁস হয়ে যায় বা এই যে খসখসে হয়ে যায়, এরকম হয়। এই জন্য আমরা তেল অল্প পরিমাণ চুলের উপরে এরকম দিতে পারি। এরকম এই চুবায় তেল দেওয়ার কোনো মানে নাই, এতে চুল পানি দিলে যেমন ঘাস উঠে, এরকম চুলের ক্ষেত্রে এটা না। সুতরাং চুলের ক্ষেত্রে হলো নিউট্রিশন, খাবার খাওয়া এবং কিছু না দেওয়া, ওইটাই হলো চুল মাথায় কিছু না দেওয়া। যদি দেয় তাহলে চুল পরে বিরূপ প্রতিক্রিয়া হয়। যেহেতু আমি বলতে পারি কারণ আমার চুল যায় না, 60 ইয়ার্সের চুল যায় না স্যার। কারণ কি বলে, যারা উল্টা পাল্টা জিনিস দেয় তখন বিভিন্ন ধরনের রিয়াকশন হয়, প্লাস হলে ওগুলা কোনো এমন কিছু খাবার খেলে পরে এটা চলে যায়, সিস্টেমিক তো এটা। সুতরাং আশা করবো যে সবার চুল ভালো থাকবে, সবাই হেলদি থাকবে, আর সবাই ভালো থাকবে, এটাই আমাদের কথা। ধন্যবাদ ডাক্তার নীলাম, ধন্যবাদ আমাদের কো-চেয়ারপারসন ডক্টর সুস্থি সরকার এবং আমাদের ইন্টার্নি যে আমাদের হেল্প করেছে। আসলে ধন্যবাদ হলে প্রাপ্য হলো আপনারা, আপনাদের উপস্থিতি আমাদের আজকের এই সফলতা। আপনারা না থাকলে আমাদের কোনো কিছুই সফল হতো না। তাই আমাদের সমস্ত ধন্যবাদ আপনাদের প্রতি।